প্রিয় শ্রোতাবৃন্দ, গদ্যপাঠ চ্যানেলে আপনারা এখন শুনবেন শ্রদ্ধেয় লেখক আনিসুল হক রচিত উপন্যাস ফাঁদের চতুর্থ পর্ব। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুনতে থাকুন ফাঁদের চতুর্থ পর্ব। 4 না, শান্তাকে আলিঙ্গনের মধ্যে পাওয়া হলো না ময়ের। সে যে অপরিত্যাজ্য পতন পথের অন্তর্গত, তা থেকে মুক্তির কোনো উপায় তার জানা নেই। অগত্যা নিজের চারিত্রিক দৃঢ়তার ব্যাপারে আস্থাবান হল। না, তার জীবনে কোনো বিচ্যুতি নেই, নেই কোনো লাম্পট্য। একেই বলে সুযোগের অভাবে চরিত্রবান। সুযোগের অভাব যে ঘটল আমারই বেলায়, সেটাও কি আমারই চারিত্রিক দৃঢ়তার লক্ষণ নয়? সে আত্মতুষ্টির পথ বেছে নিল। সংসারের মিউজিক্যাল চেয়ারে এবার সে আসন পেয়েছে। সাবিহা দাঁড়িয়ে আছে, মিউজিক থেমে গেছে। অদৃষ্টের দোহাই পারতে চাইলে যে কেউ বলতে পারে, অদৃষ্টের ফেরেই সাবিহা এখন দাঁড়িয়ে, সে বসে। সাবিহা হাতে নাতে ধৃত। 6 তলার ফ্ল্যাটে ঝুলন্ত ছবিটি হলো প্রমাণ। কিন্তু মকে ধরা যাবে এমন কোনো কানাগলিতে সে ঢুকে পড়েনি। 5 তলার সীমানা পেরিয়ে 4 তলা এলাকায় ঢুকে গেল ম। ঢুকেই তৃপ্তি পেল। অপরের ম্লান মুখ মনে পড়ে যাওয়ায় জীবনানন্দ উক্ত তৃপ্তি। এ বাড়িতে 4 তলার এই ফ্ল্যাটটিতে একদা এক অনতিদূর অতীতে থাকত এক তরুণ ডাক্তার। তার বাবাও এই শহরেরই এক নামকরা ডাক্তার। ছেলে তার পড়াশোনা করছে শহরের প্রধান মেডিকেল কলেজটিতে। সেও বাবার পদাঙ্ক অনুসরণ করবে, উচ্চশিক্ষা নিয়ে আসবে বিলাত থেকে। বাবার মনে কত আশা, দু চোখে কত স্বপ্ন। সে MBBS পাশ করল, ইন্টার্নশিপ করতে লাগলো এই কলেজেরই হাসপাতালে। তার প্রেম ছিল এক সহপাঠিনীর সঙ্গে। মেয়েটিও MBBS পাশ করেছে। তার বাবা মা মেয়ের বিয়ের ব্যাপারে উদ্বিগ্ন। হলো, বিয়েও হয়ে গেল প্রেমিক প্রেমিকার। ছেলে এই ফ্ল্যাটটা কিনে উঠে পড়ল নতুন বাসায়। নবদম্পতি সুখেই সংসার চালাচ্ছে। কত সুখে! 4 তলার এই ফ্ল্যাটের জানালার সানশেডের উপরে পায়রার খোপ বসানো। তরুণ ডাক্তার নিজে তদারক করে বসিয়েছেন। সুখের সংসার ছাড়া পায়রা থাকে না। এই খোপে সুখের পায়রারা স্থায়ী হয়ে গেল। রোজ বিকেলে দুজন বেড়াতে যায়, দুধের মতো সাদা বড় একটা গাড়ি করে। সুখী লোককে দেখলে কখনো কখনো নিজের মনেও সুখ লাগে। ওদের দেখেও লাগত ম দম্পতির। প্রতি পূর্ণিমায় ডাক্তার দম্পতি ছাদের উপর বসত মাদুর নিয়ে। এক এক পূর্ণিমায় ওরা নেমন্তন্ন করত এক এক ফ্ল্যাটের দম্পতিকে। ম আর সাবিহাও গিয়েছিল একদিন। ডাক্তার বসেছিলেন একটা তানপুরা নিয়ে। তিনি আবার ক্লাসিক্যাল সঙ্গীতের পুরনো সমজদার, নতুন শিক্ষার্থী। সে এক আশ্চর্য শরৎ সন্ধ্যা নেমে এসেছিল এই ফ্ল্যাটের ছাদে। অপার্থিব চাঁদ তো একটা পুরনো প্রপঞ্চ, কিন্তু কি আশ্চর্য! যতবার তাকানো যায় চাঁদ আবির্ভূত হয় নতুন করে, এবং তাকিয়ে থাকতে থাকতে ঘন্টার পর ঘন্টা কখনো তাকে পুরনো মনে হয় না। চাঁদের আছে, কেবল চাঁদেরই আছে এই আধ্যাত্মিকতা। যখন আকাশজোড়া মেঘ তার ফাঁকে ঢাকা পড়েছে চাঁদ, ঘোলা কাচের ফাঁক দিয়ে দেখা স্নানরতা নগ্নিকা যেন, তখনও তা সমান আকর্ষক, সমান কৌতূহল উদ্দীপক, সমান রহস্য সঞ্চারী, স্নিগ্ধ হতো। যখন আকাশ নির্মেঘ, আকাশ জুড়ে বসেছে তারার মেলা, কোনো সুদূর ছায়াপথ থেকে বেড়াতে এসেছে সব অচেনা নক্ষত্র, তখনও ওই চাঁদ তুমি তাকিয়ে থাকো, তোমাকে কেবল দ্রবীভূতই করবে, দ্রবীভূতই করবে। আর যখন আকাশ, শরতের বিখ্যাত আকাশ, সাদা মেঘ ভেসে যাচ্ছে খণ্ড খণ্ড, ছেঁড়া ছেঁড়া, পুঞ্জ পুঞ্জ, তখন মনে হয় ছুটে চলেছে এক অপার্থিব রূপবতী, অ্যাঞ্জেল।
ছুটন্ত দূরবর্তী বস্তুমাত্রই মানুষের হৃদয়কে অন্তত একটিবারের জন্য হরণ করে নিয়ে যায়। যেমন গভীর রাতে ঘুম ভেঙে গেলে অপসৃয়মান ট্রেনের শব্দে মন কেমন করে ওঠে। যেমন নদীর তীরে দাঁড়িয়ে দূর দিগন্তের বড় জাহাজ ভেসে যেতে যেতে দেখে মনে হয় কি যেন চলে যাচ্ছে, নিজস্ব কিছু। ওই জাহাজের সঙ্গে সঙ্গেই বুকটা হঠাৎ ফাঁকা হয়ে যায়। ট্রেন চলে যাওয়ার পর মুহূর্তেই প্ল্যাটফর্মটা কেমন যেন হঠাৎ শূন্য মনে হয়। আর প্ল্যাটফর্মে দাঁড়ানো লোকটার কাছে মুহূর্তের জন্য সমস্ত চরাচরকে মনে হয় ধুধু, শূন্য। হঠাৎ এক মুহূর্তেরও কোনো ভগ্নাংশের জন্য চাঁদের দিকে তাকিয়ে। তখন তানপুরাটায় বেজে উঠেছে খুব একটানা এক মর্মভেদী সুর। ময়ের খুব শৈশবের কথা মনে পড়ে গিয়েছিল। একদিন এক মেলায় হারিয়ে গিয়েছিল সে। খুব বড় মেলা, কত লোক, কত জিনিস, হই হই রই রই। তাকে তার এক বয়স্ক আত্মীয় বসিয়ে রেখেছিলেন এক দোকানের সামনে। তারপর তিনি আর আসছেন না। প্রতীক্ষার মুহূর্তগুলো সচরাচর ধীরগামী হয়। বালক ম কাঁপতে শুরু করেছিল। কাঁপতে কাঁপতে সে উঠে পড়েছিল। এক পা দুপা করে এগিয়ে সে মিশে গিয়েছিল জনারণ্যে, ভেসে গিয়েছিল জনস্রোতে। মেলায় হারিয়ে যাওয়া বালকের কান্না কেউ শুনতে পায় না। এত হই হই রই রইয়ের মধ্যে কারো পক্ষে সম্ভবও নয়। এই ছাদের নির্জনতায় মজে অন্তরে অন্তরে কেঁদে চলেছে। তানপুরায় আচ্ছন্ন করা সুর প্রবাহের আড়ালে তার কান্না তো কাউকে স্পর্শ করছে না। তবু তাকে গভীর মমতায় ছুঁয়ে যাচ্ছে স্নেহের মতো জ্যোৎস্না। মনে হচ্ছিল কে এক অনন্ত মায়াবতী তার স্নিগ্ধ হাতে শুধু মায়া ছড়াচ্ছেন, যেন তারই শুশ্রূষার জন্য। কিন্তু সান্ত্বনা শোককে মন্দীভূত না করে প্রকট করে তুলেছে। সাবিহার এক হাত মুঠোর মধ্যে তুলে নিয়ে ম বিড়বিড় করে বলেছিল, আমি একা। এই পৃথিবীতে প্রত্যেকেই বড় একা। সে রাতের পর সাবিহার কাছে ময়ের তুচ্ছতা হয়ে পড়েছিল অবিসংবাদিত। দেখো, লোকটা কত রোমান্টিক। ডাক্তারটির কথা বলছিল সাবিহা। তাই তো, আমি তো অত রোমান্টিক নই, নিঃসন্দেহ হয়েছিল ম নিজেও। কিন্তু কোথা থেকে কি হয়ে গেল? একদিন সন্ধ্যাবেলা পুলিশ এলো ফ্ল্যাটে, ধরে নিয়ে গেল ওই ডাক্তারটিকে। তার স্ত্রী মারা গেছে অস্বাভাবিকভাবে, তাই তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। পত্রপত্রিকায় লেখালেখি শুরু হলো, তদন্ত রিপোর্ট প্রকাশিত হতে লাগলো, আর শুরু হলো বিচার। সেই সব কাহিনী পড়ে পড়ে ময়ের মনে কাহিনীটার বর্ণনা দাঁড়ালো এই রকম। সেদিন ডাক্তার বউটির ডিউটি ছিল, ডাক্তার সাহেবের ছিল না। ডাক্তার সাহেব বাসায়ই ছিলেন। অসময়ে হঠাৎ করে বউটি ফিরে এলো বাসায়। কলবেল টিপল, কিন্তু দরজা খুলছে না কেউ। বউটি দরজায় ধাক্কা দিতে শুরু করল বেদম জোরে। ডাক্তার দরজা খুললেন, তাকে বেশ অস্বাভাবিক দেখাচ্ছে। বউ বলল, রেজিনা কোথায়? রেজিনা তাদের কাজের মেয়ে, উত্তর 30। স্বামী কোনো উত্তর দিলেন না। বউ আবার জিজ্ঞেস করল, রেজিনা কোথায়? স্বামী বললেন, আমি ঘুমিয়ে পড়েছিলাম। কে জানে রেজিনা কোথায়? বাথরুমে টাথরুমে কোথাও হবে হয়তো। বউ উকি মারতে অন্য ঘরে যাওয়ার জন্য পা বাড়ালেন। তখনই তার চোখে পড়ল বিছানার পাশে রেজিনার লাল ব্লাউজ পরে আছে। এটা এখানে কেন? বউ বিক্ষিপ্ত হয়ে উঠল। দৃষ্টিক্ষেপ করল এদিক ওদিক। দেখতে পেল আলমারির আড়াল নিয়ে দাঁড়িয়ে আছে রেজিনা, নগ্ন, হাতে ধরা শাড়ি, সায়া। হাঁ, এ ঘটনার বিবরণ সংবাদপত্রে এভাবেই বেরিয়েছিল। দেখেই যখন ফেলেছ, মহাক্রোধে স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়লেন স্বামীটি। মাথা বরাবর ছুঁড়ে মারলেন হাতল ছাড়া লোহার চেয়ারটি। বউটি মেঝেতে পড়ে গেল। ডাক্তার চড়ে বসলেন তার বুকের উপর, টিপে ধরলেন বউটির গলা, দুহাতে পৃথিবীর সমস্ত শক্তি কেন্দ্রীভূত করে। বউটির শরীর পড়ল এলিয়ে।
তখনই আকাশে জেগে উঠল চাঁদ। তার অপার্থিব শরীর থেকে নেমে এলো সারিন্দার সুর, একটানা, করুণ, যেন জ্যোৎস্না। চাঁদের আমোঘ টানে দুলে উঠল সমুদ্র, উছলে উঠল যেন সমুদ্র ছুটে যাবে চাঁদের কাছে। আর ভোর হয়ে গেছে ভেবে ঘুম ভেঙে জেগে উঠল কাকেরা। আর বনে বনে হঠাৎ স্তম্ভিত হলো বাতাস। বউটির আত্মা একটা ছোট্ট চড়ুই পাখি হয়ে সেই জ্যোৎস্না ধোয়া বিশাল শূন্যতার মধ্য দিয়ে মহাশূন্যতার দিকে চলে গেল। ঠিক তখনই সঙ্গীত এসে ভর করল ডাক্তারটির মস্তিষ্কের কোষে কোষে। তার ক্লান্তি বোধ হল। তিনি তার স্ত্রীর অনড় শরীর ধরে রইলেন শুয়ে। অতঃপর হুঁশ হল এবং তাড়াতাড়ি পানি এনে ঢালতে লাগলেন বউটির মাথায়। ডাক্তারি বিদ্যায় যতটুকু কুলায় ততটুকু দিয়ে কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস চালু করার চেষ্টা করলেন বউয়ের। সর্ষের তেল গরম করে মাখলেন বউয়ের হাতে পায়ে। তারপর তার নাড়ি ধরে বসে রইলেন, যেন এভাবে হাত ধরে থাকলে বেরিয়ে যাওয়া আত্মা আবার এসে ঢুকবে তার বধূটির হৃদয় পিঞ্জিরে। না, নারী আর চলতে শুরু করল না। জ্যোৎস্না ফিকে হয়ে গেল। নিয়ে এলো সারিন্দা। সঙ্গীত আর জ্যোৎস্নার উৎসব থেমে গেলে এলো পুলিশ। তারা ধরে নিয়ে গেল ডাক্তারকে এবং পরিচারিকাকেও। তারা উদ্ধার করল ডাক্তারের পরনের কাপড় এবং পরিচারিকাটির পোশাক আশাকও। সেসবে লেগেছিল কিছু রাসায়নিক আলামত। রসায়নগারে সেই আলামত নিয়ে পরীক্ষায় বসলেন বিশেষজ্ঞগণ। হ্যাঁ, পরীক্ষায় পাওয়া গেল পরিচারিকার পোশাকে যে আলামত লেগে আছে তা ওই ডাক্তারটির। এ সবই গোপন কথা। ওই ডাক্তারটি আর পরিচারিকাটি ছাড়া এসব সম্পর্কে বলতে পারত যে একমাত্র ব্যক্তি ওই বউটি, এখন মহাশূন্যে। কিন্তু তবুও সব সংলাপ, প্রতিটি পদক্ষেপের শব্দ পর্যন্ত নিপুণভাবে বর্ণিত হল সংবাদপত্রগুলোয়। বিচার চলতে লাগল। নিম্ন আদালত মৃত্যুদণ্ড দিল ডাক্তারটির। ওই ডাক্তার এখন কারাগারে। আপিল হয়েছে মামলার। কে জানে আপিল মামলার কি রায় হবে। কিন্তু কি হলো ওই পরিচারিকাটির? এই প্রশ্নের জবাব এতদিন খোঁজেনি এখন এই অনিবার্য পতনের মধ্যখানে এসে মনে পড়েছে পরিচারিকাটিকে। সেও তো মানুষ। ভালোবাসা ছাড়া তার তো কাপড় তোলার কথা নয় হাঁটুর উপরে। সেও কি তবে প্রেমে পড়েছিল ওই চিকিৎসকের, যে একই সঙ্গে ছিল ডাক্তার আর সঙ্গীত প্রেমিক আর সৌন্দর্য পূজারী? ওই মহিলাটি নিশ্চয়ই এখনো কাজ করে খাচ্ছে অন্য কোনো ঘরে, অন্য কোনো গৃহকর্তা কিংবা গৃহকর্তার যুবক ছেলে কিংবা তার গাড়ির চালক এখন তাকে টানছে বিছানায়। ডাক্তারটিই বা কেন গিয়েছিল ওই পরিচারিকার কাছে? তার স্ত্রী তো ছিল সুন্দরী, সুরুচি সম্পন্না, এবং তাদের বিয়ে হয়েছিল দীর্ঘদিনের প্রণয়ের পরিণতি হিসেবেই। ওই পরিচারিকার প্রতি সে বোধ করেছিল প্রেম, নাকি তা ছিল শুধুই দেহের টান? ভালোবাসাহীন দৈহিক সম্পর্ক কি আদৌ সম্ভব? ভালোবাসার জন্য আমি যাই প্রেমিকার কাছে, আর শরীরের জন্য যাই কাজের মেয়ের কাছে, এই রকম কি হতে পারে? প্রতিটি সঙ্গম মানেই নতজানু হওয়া একবার নারীর কাছে, পরাজিত হওয়াও, নাকি কোনো পুরুষ সিংহের কাছে তা শুধু হরিণ শিকার? যখন দুর্ঘটনা ঘটেই গেল, ডাক্তারটি ধরা পড়ল এবং তার বউটি নিহত মর্গের ছুরির নিচে ক্ষতবিক্ষত এবং অতপর সমাহিত হল, যখন পত্রপত্রিকাগুলো একযোগে শুরু করল ওই চিকিৎসকের পরিচারিকা গমনের ময়নাতদন্ত, তখন সত্য কথা বলতে কি খুব খুশি হয়েছিল তার মন হঠাৎ ভালো হয়ে গিয়েছিল। তাহলে আমি অতটা তুচ্ছ নই যতটা নিঃসন্দেহ সে এবং সাবিহা হতে পেরেছিল। আর রোমান্টিকতা বস্তুটি যতখানি প্রশংসনীয়, সহবাসের জন্য ততটা উপযোগী নয়। রোমান্টিকেরা দূর প্রেমিক। বুদ্ধদেব বসু যেমনটা লিখেছেন, রোমান্টিকরা তারই জয়ধ্বনি তুললেন যা অজানা
ও অসীম, অনির্ণেয় ও অপ্রাপণীয়। আমি বাসনায় দগ্ধ হচ্ছিলাম। রুশো তার আত্মজীবনীতে লিখেছেন, কিন্তু বাসনার কোনো সুস্পষ্ট লক্ষ্য ছিল না। এই মনোভাবের চরম পরিণতি কোনখানে তাও রুশোরই একটি মুখের কথায় ধরা পড়েছে। যা নেই তা ছাড়া আর কিছুই সুন্দর নয়, যা নেই তাই শুধু সুন্দর, যা পাইনি তাই, হেথা নয় অন্য কোথা, অন্য কোনোখানে। নিরন্তর আমার মনে হয় যে আমি যেখানে আছি সেখানে ছাড়া অন্য যে কোনো দেশে আমি সুখী হতে পারি। বোদলেয়ারকে উদ্ধৃত করেছেন বুদ্ধদেব বসু। অন্য যে কোনো দেশে স্ত্রীকে ছেড়ে পরিচারিকায়, কিন্তু ওইখানে গিয়ে কি সে সুখী, নাকি তা নতুনতর অসুখে পতিত হওয়া মাত্র? হায়, রোমান্টিক নামে তুমি তোমার আত্মপরিচয় গোপন করছো কেন ডাক্তার? তুমি তো আসলে আগন্তুক, দি স্ট্রেঞ্জার, আসলে তো আউটসাইডার। বোদলেয়ারেরই দি স্ট্রেঞ্জার কবিতা আছে না? হুম ডু ইউ প্রেফার, এনিগম্যাটিক্যাল ম্যান, টেল মি, ইউর ফাদার, ইউর মাদার, ইউর সিস্টার, অর ইউর ব্রাদার? I have no father, nor mother, nor sister, nor brother. বুদ্ধদেব বসু স্ট্রেঞ্জারের বাংলা করেছেন অচেনা মানুষ, অস্তিত্ববাদ ছেড়ে রোমান্টিকতায় সরে আসা অনুবাদ। বলো আমাকে রহস্যময় মানুষ, কাকে তুমি সবচেয়ে ভালোবাসো? তোমার পিতা, মাতা, ভ্রাতা অথবা ভগ্নীকে? পিতা, মাতা, ভ্রাতা, ভগ্নী কিছুই নেই আমার। তোমার বন্ধুরা? ওই শব্দের অর্থ আমি কখনো জানিনি। তোমার দেশ? জানি না কোন দ্রাঘিমায় তার অবস্থান। সৌন্দর্য? পারতাম বটে তাকে ভালোবাসতে, দেবী তিনি, আমরা। কাঞ্চন? ঘৃণা করি কাঞ্চন, যেমন তোমরা ঘৃণা করো ভগবানকে। বলো তবে অদ্ভুত অচেনা মানুষ, কি ভালোবাসো তুমি? আমি ভালোবাসি মেঘ, চলিষ্ণু মেঘ, ওই উঁচুতে, ওই উঁচুতে। আমি ভালোবাসি আশ্চর্য মেঘদল। নেও রোমান্টিকতা ধুইয়া পানি খাও, আশ্চর্য মেঘদল। মায়েরে বাপ, ওই ডাক্তার ভালোবাসে কাজের বেটি রে। কাজের বেটি নাকি কামের বেটি? রোমান্টিকতা ছাদের উপরে চাঁদের আলো, অপার্থিব সঙ্গীত ধারা, শুনতে ভালো, ওই পর্যন্তই। ঘরে ঢোকানো হলে মনে হবে একটা ঘোড়াকে কাদা পানি সমেত ঢোকানো হয়েছে। হ্যাঁ, ডাক্তার বউটি নিহত হওয়ার পর আর এইসব রগরগে খুন যৌনতা ভরা কাহিনীতে বাতাস গরম হওয়ার পর খুব আরাম পেয়েছিল সাবিহার কাছে গিয়েছিল। এ কি ঘটল? সাবিহা কেঁদে ফেলেছিল, কাঁধ এগিয়ে দিয়েছিল আমার কাঁধই হলো তোমার পরম আশ্রয় ভেবে বড় সুখ পেয়েছিল। আর এখন চারতলার জানালার কাছে যখন তখন তার চোখ পড়ল ভেতরের তানপুরোটার উপর। আর মুহূর্তে তার মনে হলো তার পিঠের কাছে নীল আকাশে একটা সাদা চাঁদ অর্ধেক সিকির মতো ভেসে আছে। চাঁদের একটা ক্ষমতা আছে, তা চন্দ্রগ্রস্ত করে তুলতে পারে মানুষকে। লুনাটিক হয়ে উঠতে পারে যে কোনো মানুষ। সমস্ত চরাচর জ্যোৎস্না প্লাবিত হয়ে উঠল তখনই। আর সেই চাঁদের আলোয় দেখতে পেল সে নিজে চলেছে 3 তলার ফ্ল্যাটের দিকে। কলবেল টিপল। কে? ভেতর থেকে উচ্চারিত হলো জিজ্ঞাসা। আমি ভাবি, বলল ও আপনি? কি মনে করে হঠাৎ? বসুন। ডাক্তার বউটি আপ্যায়নধর্মী হাসি ছড়িয়ে বলল, ডাক্তার সাহেব কোথায়? ও তো ডিউটিতে গেছে, আজর ইভিনিং, এখনই এসে পড়বে। ও আচ্ছা, আপনার বুয়াটি কি করছে? আর বলবেন না, বাথরুমে ঢুকেছে। পুরো 2 ঘন্টা লাগিয়ে তারপর বেরুবে। হ্যাঁ, বাথরুম থেকে কাপড় কাচার আওয়াজ আসছে বটে। তাহলে এই সুযোগ। টিভিতে কি একটা সিরিয়াল হচ্ছে। ছোট্ট টেবিল থেকে রিমোটটা তুলে সাউন্ড বাড়িয়ে দিল খুবই তাড়াতাড়ি 2 হাতে তুলে নিল সোফার পাশে ছোট্ট টেবিলটা।
সোজা বসিয়ে দিল বউটির মাথায়। পড়ে গেল বউটি। ধপ করে ছোট্ট একটা আওয়াজ হলো মাত্র। সোফার কুশন দিয়ে দুহাত পেঁচিয়ে নিয়ে সে গলা টিপে ধরল বউটির। বউটি মারা গেল। নিঃশব্দে বেরিয়ে এলো সে ওই ঘর থেকে। নিজের বাসায় এসে অপেক্ষা করতে লাগলো কখন ফিরবে ডাক্তারটি। এসে পড়ল খানিক পর। টেলিফোন ঘোরাতে লাগলো প্রথমে থানায়, তারপর একের পর এক পত্রিকা অফিসে। পুলিশ এলো, আলোকচিত্রী এলো। ডাক্তারটি তখন সারিয়ে তোলার চেষ্টা করছে তার স্ত্রীকে। কাজের মেয়ে কই? বাথরুমে। পুলিশ বাথরুমের দরজায় টোকা দিতে লাগলো অবিরাম। বেরিয়ে এলো পরিচারিকাটি, একটা সায়া দিয়ে বুক থেকে হাঁটু অবধি ঢাকা। ফটোগ্রাফারদের হাতের ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। নীরবে ঘর ছেড়ে বেরিয়ে পড়ল পুরোটা সন্ধ্যা কাটিয়ে এলো একটা বারে। সাবিহাকে এই কাহিনী শোনানো দরকার। সমস্ত রোমান্টিকদের আমি খুন করে চলেছি। এ শহরে একজন মাত্র রোমান্টিককেও আমি সহ্য করব না। ডাক্তারটিকে খেয়েছি, এবার বাকিগুলোকে খাবো। জেকিল অ্যান্ড হাইড। আমার আরেকটা রূপ আছে। ওই নিহত ডাক্তারের জন্য সাবিহা তুমি কাঁদছ? হ্যাঁ, তোমার ওই কান্না দেখতে আমার খুব ভালো লাগছে। তোমার অশ্রুর স্রোতে আমার মনের জিজ্ঞাসা তৃপ্ত হচ্ছে। ওই বউটির পরিণতির জন্য আমার খুব খারাপ লাগছে বটে, কিন্তু ওই ডাক্তারের দশা দেখে আমি সত্যিই সুখ পাচ্ছি। ফাঁদে পড়ে গেছে। এই ফাঁদ থেকে জীবনে সে আর বের হতে পারবে না। ফাঁসি কাষ্ঠে ঝুলে মৃত্যুই কেবল তার মুক্তির একমাত্র পথ। মাথার পেছনে উঠছে চাঁদ। নিশ্চয়ই ময়ের ইচ্ছে হলো মাথাটা ঘুরিয়ে চাঁদ দেখার চেষ্টা করতে। করল না সে। সে এখন পড়ে যাচ্ছে। চাঁদ দেখার অবকাশ তার নেই। কিন্তু নিহত বউটির হয়ে একটু কান্না সে কি কাঁদবে না? ওই বউটি কি ভেবেছিল মৃত্যুর আগে তার হন্তারকের মুখ দেখে? তার কি খুব ইচ্ছে করেছিল জ্যোৎস্নালোকিত কোনো প্রান্তরে, কোনো নদী তীরে, কোনো মরুভূমিতে, কোনো সমুদ্র সৈকতে হাঁটুতে মাথা রেখে চুপচাপ বসে থাকে কিছুক্ষণ? সে কি হন্তারককে চিনতে পেরেছিল? কে তাকে হত্যা করেছে আসলে? তার স্বামী, নাকি নিচতলার ওই লোকটা, নাকি ঈর্ষা, নাকি লাম্পট্য? নিজ স্বামীকে কাজের মেয়ের বিছানায় আবিষ্কার করার পর কার উপরে রেগে যায় এ শহরের বউগুলো? কাজের মেয়ের উপর? স্বামীর উপর? রাগ না করে মাথা ঠান্ডা রেখে কি বাঁচতে পারত বউটি? পরিচারিকারা কি ঈর্ষাযোগ্য? তখনই বোদলেয়ারের আরেকটা কবিতা ময়ের মনে পড়ে গেল। আমি চাকা, দেহ আমার দলি, আঘাত আমি, আর ছুরিকা লাল, চপেটাঘাত আর ক্ষিন্ন গাল। আমিই জল্লাদ, আমিই বলি। আমি খুন হয়ে গেছি ওই বধূটির সঙ্গে। আমারই শরীর কেটে ছিঁড়ে সেলাই করছে পোস্টমর্টেমের ডাক্তার আর ম্যাথর। রিরিংসা আর জিজ্ঞাসার সব শিকার আমি নিজে। ওই ডাক্তারটি রোমান্টিক আর সম্পন্ন। এক নির্জন ঘুঘুডাকা দুপুরে খুন করেছে আমাকেই, ভাবল। 3 তলার পাশ দিয়ে পড়তে গিয়ে শিরদাঁড়ায় এক শীতল প্রবাহ অনুভূত হল ময়ের। মনে হলো তার মেরুদণ্ড পরিণত হয়েছে এক সাদা বরফ শরীর শঙ্খচূড় সাপে। আমরা বন্দী হয়ে পড়েছি এক নতুন ফাঁদে, যার নাম মিডিয়া। ময়ের মনে হলো চাইছিল না যে সে 3 তলার জানালা দিয়ে তাকায়, কিন্তু তাকালো না। ঘরে কেউ নেই। ওই না থাকাটাই বুকে বেজে উঠল ধক করে। আর অন্যদিকে ঘরের মধ্যে ছড়ানো ছিটানো কিছু মেয়েলি কাপড় চোপড়, সালোয়ার কামিজ, ওড়না, তাদের চোখ ধাঁধানো উজ্জ্বলতা নিয়ে বলতে লাগলো, খুকু নেই তো ঘরে। আপনারা কি কেউ খুকুকে চেনেন? ময়ের মনে প্রশ্ন। অনেকেই চেনে তাকে, খুকুকে। এ শহরের পথচারীরা। একটা সালোয়ার কামিজ পরা মেয়ে, বয়স 22 কি 24।
সংবাদপত্রের ভাষায় যুবতী। স্বাস্থ্য ভালো, মাথার চুলে আগে থাকত শ্যাম্পু সুঘ্রাণ, এখন উকুন, হয়তো রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়। ওই মেয়েটিই খুকু। ফুটপাথের মধ্যখানে যখন এমন একটা মেয়ে উপর হয়ে শুয়ে থাকে, তখন তার ওই শুয়ে থাকার নিষ্পাপতার তুলনায় চারিদিকের পৃথিবীকে মনে হয় বড় অশ্লীল। পথচারীরা সম্ভবত নিজেরাই চোখ ফিরিয়ে নেন। ময়ের পছন্দের তালিকায় খুকুও ছিল। রূপসী এবং তথাকথিত যুবতী মাত্রই কি প্রিয় ছিল মর? আজ পতনের শেষ প্রান্তে এসে এই প্রশ্নের কোনো চাছাছোলা উত্তর দিতে ভয় পায় কেন? তবু প্রায় মুখ রক্ষা করার মতো একটা উত্তরই তো সে দেবে। এ কথা ঠিক নয়। এই যে খুকুকে তার ছিল পছন্দ, এই পছন্দটার মধ্যে কোনো কিন্তু ছিল না। কাজের সঙ্গে কামের তো পার্থক্য আছে। ময়ের কাছে খুকু কাম নয়, কাজ। ভালো, আরো দুটো তলা পেরুলেই যার ভবলীলা সঙ্গ হওয়াটা কোনো অলৌকিক কিছু না ঘটলে প্রায় নিশ্চিতই তার এই স্বীকারোক্তিতে নিঃসন্দেহ হওয়াই উচিত। খুকুর চোখে থাকত একটা কালো ফ্রেমের চশমা। মেয়েটা পড়তে ভীষণ ভালোবাসত। পড়ার ব্যাপারে তার কোনো বাছ বিচার ছিল না। পথের মধ্যে গাড়ির ভেতরে ছুঁড়ে মারা মহাঔষধির বিজ্ঞাপনী লিফলেটগুলো সে পড়ত মনোযোগ দিয়েই। মর কাছে খুকু যে মাঝে মধ্যে আসত, তা বইয়ের লোভেই। পুস্তক থেকে সদ্য ওঠানো তার দুই চোখের মধ্যে যে ঘোর ঘোর কুয়াশা লেগে থাকত, তা দেখেই বোঝা যেত সে ঠিক এই জগতের মেয়ে নয়। অন্য কোনো গ্রহ নক্ষত্র ছায়াপথে ঘুরে বেড়াচ্ছে তার অন্তর। সে শুধু পড়ে আছে এই দুনিয়ার। এত পড়ুয়া কিন্তু এমন বিনয়ী ব্যক্তি আর কখনো দেখেনি। খুকু, তুমি ব্রখট পড়েছ? জি, পড়েছি। ব্রখট না ব্রশট জানি না তো। বাংলায় তো দুটোই লেখে। বলে দেন না কোনটা ঠিক। এখন কি পড়ছ? না, কিছু না। বই পাই না তো, টাকা নেই হাতে, বই কিনতে পারছি না। গত মাসে টিউশনির টাকাটা পাইনি তো। তোমার বাবা মা কত বড় লোক, তোমার কি টাকার অভাব? আব্বু আম্মুর টাকা দিয়ে বই কিনি না তো। তারা পদের কাণ্ডজ্ঞান পড়বে, সুচির আছে। ওর কোন বন্ধু দিয়েছে? পড়েছি। সব পুরনো জোকস সুন্দর করে সাজিয়ে লিখেছেন। ওগুলো সব হাসির বিশ্বকোষ আছে। বাংলাদেশে একজন অমন করে লিখতেন, ননীয় তৎপুরুষ আতাউর রহমান। সঞ্জীব চট্টোপাধ্যায় পড়বে? ছাগল পড়েছ? মজা লাগে না? লাগে। নবনীতা দেবসেনেরও একই ভাষা। ওই ভাষাটা মনে হয় জানেন মুজতবা আলী থেকে পেয়েছে। মুজতবা আলীর আগে আবার হুতুম পেচার নকশা একই ল্যাঙ্গুয়েজ। ওরে বাবা, কার সঙ্গে কথা বলছে এর সঙ্গে বলতে গেলে নিজের বিদ্যার দৌড় ধরা পড়ে যাবে। সুচি গেল কই? মা সুচি, সুচি, তোমার খুকু আপুর সঙ্গে গল্প করো। মকে এভাবে আড়াল খুঁজতে হতো। এমন একটা মেয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, সুন্দর দেখতে, বিনয়ী এবং পড়ুয়া। একদিন ফাঁদে পড়ে গেল, অথচ ওই ফাঁদটি সে তৈরি করেনি। তার কোনোই দোষ নেই, কোনো সংশ্লিষ্টতাও নেই, কিন্তু গেল। মাঝে মধ্যে ভাবে কোত্থেকে কি যে হয়ে যায়। জীবনের মধ্যে পড়ে যাওয়া, জন্মানো ও মরে যাওয়া, এসবের মতোই জীবনের প্রতিটা মুহূর্ত খুবই অনিশ্চিত, কিন্তু অনিবার্য। ফাঁদের মধ্যে ফাঁদ। তুমি দিব্যি সুস্থ স্বাভাবিক মানুষ, সাফল্য ও গৌরবের সন্তোষ বুকে নিয়ে হাঁটছ। হঠাৎ একটা বোমা বিস্ফারিত হলো। তোমার দুটো হাত, দুটো পা কেটে ফেলতে হলো। কপাল ভালো, চোখ দুটো বেঁচে গেছে। তোমার সাফল্য ও সম্ভাবনা নিয়ে তুমি এখন বিছানায় গিয়ে পড়ো। দিব্যি সুখী সংসার তোমার। দুই মেয়ে, তারা কলেজে যায়। পাড়ার ছেলেরা পথে চিঠি নিক্ষেপ করে। তুমি বাধা দিতে গেছ?
অ্যাসিড ছুঁড়ে মারল তোমার 2 মেয়ের মুখে। তো তুমি বাবা হয়ে ওই ক্ষতবিক্ষত মুখ দুটোর দিকে তাকিয়ে বলো, কাকে বলে নিষ্পাপতা? আবার যদি এমন হয় দুর্বৃত্তরা অস্ত্র সমেত ঢুকে পড়েছে তোমার ঘরে, তোমাকে বেঁধেছে, তোমার স্ত্রীকে বেঁধেছে, তারপর তোমাদের 4 চোখের সামনে বিবস্ত্র করেছে তোমার কলেজ পড়ুয়া মেয়ে দুটিকে, এখন চলছে পালাক্রমে ধর্ষণ। না, এভাবে ভাবলে তো পৃথিবী চলবে না, কিন্তু পৃথিবীকে চলতে হবে। অ্যাসিড, অ্যাক্সিডেন্ট, ধর্ষণ হল সমাজের ব্যতিক্রম। এর বাইরেও তো কোটি কোটি মানুষ নির্বিঘ্ন জীবনযাপন করে মারা যায়। তারা কি সবাই সম্ভোগ করে যায় জীবনকে? সবাই করে না, কিন্তু একজন দুজন কি করে? কেউ একজন কি পৃথিবীতে আছে যার কাছে জীবনটা ফাঁদ নয়? যে জীবন দোয়েলের, ফড়িংয়ের, তার দেখা পেয়ে যায় কেউ কেউ। খুকুর বাবার অফিসের একজন ডিরেক্টর, 60 বয়স, বেশ পুস্তকপ্রেমিক ছিলেন। কিছু কিছু বই তিনি সত্যের খাতিরে বলতেই হয় যে খুকুকে প্রেজেন্ট করেছিলেন। হ্যাঁ, খুকুর এক জন্মদিনে ওই ডিরেক্টর করিম সাহেব উপস্থিত ছিলেন। খুকুদের বাসায়ই হয়েছিল পার্টিটা। মও গিয়েছিল, সাবিহা ছিল, সুচিও ছিল। করিম সাহেব লোকটাও খুব বিদ্বান। বিদ্বান মানুষেরা কি অসুখী হয়? রহস্যময় কারণে করিম সাহেবের ছেলেপুলেরা বাবাকে পছন্দ করত না, স্ত্রীও না। করিম সাহেব সেদিন অফিসে গেছেন। তার শরীর খারাপ লাগতে শুরু করল, বুকের বাদিকে ব্যথা সামান্য। এ অবস্থায় কি অফিসে শেষবেলা পর্যন্ত থাকা উচিত? না, বাসায় চলে যাওয়া ভালো। করিম সাহেব অফিস থেকে বেরিয়ে পড়লেন। বেশ খানিকটা পথ যাওয়ার পর তার খুবই বাথরুমে যাওয়ার তাড়না দেখা দিল। তিনি মুশকিলে পড়লেন। কি করবেন? চিন্তায় ঘামতে ঘামতে তার মনে হলো ডানের গলির প্রথম বাড়ির 3 তলাতেই তো তার এক সহকর্মী থাকে। এই বাসায় যাওয়া যায় তো। ড্রাইভারকে বললেন ডানে ঘোরাও, জামিল সাহেবের বাসায়। লিফটে 3 তলায় উঠতে উঠতেই তার কাপড় নোংরা হয়ে গেল। বার্ধক্যের এইসব শারীরিক যন্ত্রণা কেবল বৃদ্ধেরাই উপলব্ধি করতে পারেন। বাসায় কেউ ছিল না, খুকু ও কাজের বুয়া ছাড়া। খুকু দরজা খুলল। আরে আঙ্কেল, কি আশ্চর্য, আসুন আসুন। বাথরুমটা কোথায়? করিম সাহেব বাথরুমে গেলেন। বাথরুম থেকে বেরোবেন কি করে? কাপড় তো নোংরা। তিনি দরজাটা একটু ফাঁক করে বললেন, খুকু, একটা লুঙ্গি দিতে পারো? খুকু এগিয়ে দিল। লজ্জিত ভঙ্গিতে করিম সাহেব বেরুলেন বাথরুম থেকে। খুকু কাজের বুয়াকে বলল আঙ্কেলের কাপড়গুলো ধুয়ে দিতে। লজ্জা ব্যাপারটা ঠিকভাবে বোধ করা অবশ্য সম্ভব হল না করিম সাহেবের পক্ষে, কারণ তখন তার বুকের ব্যথাটা বেশ বেড়ে গেছে। তার শরীর ঘামছে, তৃষ্ণা বোধ হচ্ছে, হাত পা কাঁপছে, আর ওই বাহ্যত্যাগের তাড়নাটি যে তার বুকের ব্যথারই সম্প্রসারণ ছিল, ডাক্তাররা তাই বলবেন। খুকু মুশকিলে পড়ল। করিম সাহেবের ড্রাইভার নিচে গাড়িতে আছে। খুকু জানে, কারণ ড্রাইভারই আঙ্কেলকে 3 তলা পর্যন্ত দিয়ে গেছে। করিম সাহেবকে আবার তোলা হলো গাড়িতে। খুকুর কোলের উপর মাথা রেখে করিম সাহেব এলিয়ে পড়লেন। গাড়ি ছুটছে হাসপাতাল অভিমুখে। ব্যথা তীব্র থেকে তীব্রতর হচ্ছে, সমস্ত চরাচর দুলে উঠছে, হাত পা অবশ। করিম সাহেব খুকুর কোলেই নিস্পন্দ হয়ে গেলেন। হাসপাতাল পর্যন্ত নেওয়া হলো তাকে। এসব ক্ষেত্রে প্রতিটা মুহূর্ত কত লম্বা বলে মনে হয়। গাড়ি এসে ইমার্জেন্সির সামনে থামল, তবু পার্ক করা যাচ্ছে না। 3টা রিকশা জটলা করছে। পার্ক করা হলো। এখন করিম সাহেবের নিথর দেহ নামানো হবে কি করে? খুকু ছুটে গেল স্ট্রেচারের জন্য। ট্রলি পাওয়া গেল, তবু কোনো ব্রাদারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নিজেই ট্রলি ঠেলতে ঠেলতে নিয়ে এলো বারান্দায়। ড্রাইভার ভাই, ধরেন। দুজনে মিলে একটা লোককে গাড়ি থেকে বের করা প্রায় অসম্ভব ব্যাপার। গাড়ির দরজাগুলো এমন কেন?
রোগীদের প্রতি অসহযোগিতাপূর্ণ কেন? খুকু কাঁদতে লাগলো। রিকশাওয়ালারা এসে হাত দিল করিম সাহেবকে ধরে ট্রলিতে তুলতে। হ্যাঁ, আমাদের রিকশাওয়ালা শ্রেণীর মানুষেরাই এখনো আত্মকেন্দ্রিকতা রপ্ত করে উঠতে পারেনি। অন্যের আনন্দেও বিপদে এখনো মহা উৎসাহে এরা হাত বাড়িয়ে দেয়। বোকার মতো ট্রলি ঠেলছে খুকু, তার সঙ্গে একজন রিকশাওয়ালা। ইমার্জেন্সিতে ঢোকা গেল। আপনি এই ফর্মটা পূরণ করেন, 2 টাকা দেন, একজন লোক বলল। খুকু ফর্ম পূরণ করছে। তার মনে হচ্ছে কোটি কোটি বছর চলে যাচ্ছে, কিন্তু ডাক্তার আসছে না কেন? লোকটা মরে যাচ্ছে তো। ডাক্তার এলেন, নাড়িতে হাত রাখলেন, গম্ভীর গলায় বললেন, পেশেন্ট তো এক্সপায়ার করেছে। ডাক্তার উঠে পড়লেন। খুকুর হাতে ফরম অর্ধসমাপ্ত। ডেথ সার্টিফিকেট তো দেয়া যাবে না। ডাক্তার পেশেন্টের তরুণী অ্যাটেন্ডেন্টকে বললেন দয়াপরবশ হয়ে। খুকু বুঝতে পারছে না কোথা দিয়ে কি ঘটে গেল। তার তখন কি করা উচিত? মৃত্যুর সনদটা কেন গুরুত্বপূর্ণ তাও সে বুঝতে পারল না। তার চারপাশে অন্ধকার হয়ে এসেছে। একটু আগে একজন মানুষ তারই কোলে মৃত্যুবরণ করেছে। সে এখন কি করবে? এই মৃতদেহ রেখে সে কি চলে যাবে? একটা ফোন করলে হয় অফিসে, আব্বুকে। সে একটা টেবিলে গেল। টেবিলে একটা ফোন সেট দেখা যাচ্ছে। টেবিলের অন্য দিকে একজন নার্স বসে খাতায় কি যেন টুকছেন। আমি কি একটা ফোন করতে পারি? নার্স লিখেই চলেছেন। এক্সকিউজ মি, আমি কি একটা ফোন করতে পারি? নার্স মুখ তুলে চাইলেন। কলমটা বন্ধ করলেন। বললেন, ফোন করবেন? এই ফোন থেকে সরাসরি ডায়াল করা যায় না। বাইরে কয়েন বক্স আছে, কার্ড ফোন আছে, ওখানে যান। খুকু দেখল তার ব্যাগে কোনো কয়েন নেই, কার্ড তো নেই। সে মুশকিলে পড়ল। একজন কয়েন বক্সে কথা বলছে। সে দাঁড়িয়ে রইল। তার কথা বলা শেষ হলে সে তাকে জিজ্ঞেস করল, ভাই, আপনার কাছে কি কয়েন হবে? না। ছেলেটি হাঁটতে হাঁটতে বলল, বাইরের সিগারেটের দোকান থেকে ভাঙিয়ে আনুন। হ্যাঁ, তাই করল খুকু। ফোন করল বাবাকে, অফিসে, কিন্তু তার বাবা তখন অফিসের কাজে বাইরে গেছেন। কি মুশকিল! অফিস থেকেই সে ফোন নাম্বার নিল করিম সাহেবের বাসার। করিম সাহেবের বাসায় রিং হলো। ফোন ধরল তার এক ছেলে। কি বলছেন? বাবা মারা গেছে? আপনি কে? আপনার সঙ্গে কোথায় দেখা হলো বাবার? ব্যাস, পেঁচিয়ে গেল। পুরো ব্যাপারটা পেঁচিয়ে গেল। ছেলেরা এসে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করতে লাগলো হাসপাতালে। বাবা এই মেয়ে মানুষের কাছে গেল কিভাবে? তার পরনে লুঙ্গি কেন? তার প্যান্ট কই? এটা হত্যা নাকি আত্মহত্যা? এই প্রশ্ন দেখা দিল হাসপাতাল চত্বরেই। হাসপাতাল হল সংবাদ সংগ্রহের এক প্রধান জায়গা। রোজ সকালের পত্রিকায় পাঠকেরা যে হত্যা, ধর্ষণ, এসিড নিক্ষেপ, সড়ক দুর্ঘটনার খবর জানতে পান, তার বেশিরভাগটা আসে হয় পুলিশ সূত্রে নয়তো হাসপাতাল সূত্রে। এ কারণেই প্রতিটি সংবাদপত্র তার প্রতিনিধি নিয়োগ করে প্রধান হাসপাতালগুলোতে। এই হাসপাতালেও নানা পত্রিকার সাংবাদিকেরা ঘুরঘুর করছিল। ব্যাস, খবর হয়ে গেল পরদিনের পত্রিকায়। এর মধ্যে একটি সবসময়ই স্ক্যান্ডাল প্রকাশে সিদ্ধহস্ত। তার খবরটির শিরোনাম হল পরকীয়া প্রেমের পরিণতি, হত্যা না আত্মহত্যা। পুলিশ লেগে গেল পেছনে। তার চেয়ে বেশি লাগলো একটা পত্রিকার ক্রাইম রিপোর্টার। খুকুর জীবনটা তছনছ হয়ে গেল। তার বাসায় সকাল বিকাল গোয়েন্দা পুলিশ আর সাংবাদিকের আনাগোনা। এই সেই খুকু। তার ছবি ছাপা হলো দেশের সব পত্রিকায়। এই ছবি তারা কোথায় পেয়েছিল? আরও পরে পত্রিকার সাংবাদিকটি তার সম্মানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বর্ণনা দিয়েছিলেন কত কষ্ট করে তাকে এই হত্যা ও পরকীয়া প্রেমের কাহিনীটি উদ্ঘাটন করতে হয়েছে। তিনি গিয়েছিলেন পাড়ার স্টুডিওতে। স্টুডিওর কর্মচারীদের ঘুষ দিতে হয়েছে 500 টাকা। তারা নেগেটিভের ফাইল খুঁজে খুঁজে বের করেছিল খুকুর পাসপোর্ট সাইজ ছবি। সব পত্রিকায় ওই ছবির কপি চলে গিয়েছিল। আর কাহিনী? ও সাংবাদিক সাহেব, কাহিনীটা আপনি কোথা থেকে পেলেন?
কোন স্টুডিওতে তৈরি হলো ওই নেগেটিভ পজিটিভ কাহিনী? হ্যাঁ, পুলিশ একটা সোর্স বটে, সন্দেহ করাই তো তাদের কাজ। প্রথমেই তাদের সন্দেহ করতে হয় নির্বিচারে সবাইকে। এরপর হ্যাঁ, করিম সাহেবের পরিবারও একটা সংবাদ সূত্র ছিল বটে। ওরা তো খুব চিল্লাচিল্লি করেছিলই। প্রশ্নগুলো তো সাংবাদিক হিসেবে, যেহেতু তথ্য হলো ক্ষমতা, প্যান ইজ মাইটার দ্যান সোর্ড। সাংবাদিকেরা হলেন ভীষণ ক্ষমতাবান, মানুষের দণ্ডমুণ্ডের বিধাতা প্রায়। তাদের বিবেচনায় আনতেই হয়েছিল। প্রশ্ন ১। দুপুরবেলা করিম সাহেব অফিসে। তিনি অফিস ছেড়ে এক নির্জন ফ্ল্যাটে গেলেন কেন, যেখানে একটি উদ্ভিন্ন যৌবনা যুবতী ছিল একা? সঙ্গে আসে সম্পূরক প্রশ্ন, তিনি কি প্রায়ই আসতেন এই ফ্ল্যাটে দিনের অভিসারে? এ প্রশ্নের জবাব পাওয়ার জন্য উদ্ধার করতে হলো খুকুর ডায়েরিটি। সেখানে হ্যাঁ, এক জায়গায় লেখা আছে, করিম আঙ্কেল কি যে ভালো, এত বই পড়েন। আমাকে জন্মদিনে দিয়েছেন শর্টস স্টোরিজ অফ ফ্রানটস কাফকা এবং ফ্রানটস কাফকার ডায়েরি। বইয়ের প্রথম পাতায় তিনি লিখে দিয়েছেন একটা কবিতা, বাংলা কবিতা। একদা এমনই বাদল শেষের রাতে, মনে হয় যেন শত জনমের আগে, সে এসে সহসা হাত রেখেছিল হাতে, চেয়েছিল মুখে সহজিয়া অনুরাগে। সেদিনও এমনই ফসল বিলাসী হাওয়া মেতেছিল তার চিকুরের পাকা ধানে। অনাদি যুগের যত চাওয়া যত পাওয়া খুঁজেছিল তার আনত দিঠির মানে। সুধীন্দ্রনাথ দত্তের শাশ্বতী। আমাদের আগের এই প্রজন্মটি এখনো একাগ্রচিত্তে নিবিষ্ট সুধীন্দ্রনাথ দত্তে। এদের মধ্যে এক ধরনের শুদ্ধতা আছে। ক বললে কলকাতা বোঝাই সাংবাদিকদের কাজ। কবিতার এই পংক্তিতেই যে নিহিত বহু প্রশ্নের উত্তর তারা বুঝেছিলেন। শুধু দিনের বেলায় নয়, বাদল শেষের রাতেও তবে হাত ধরাধরি চলত। আচ্ছা, সম্পর্ক কতদূর গড়িয়েছিল? কেবল ওই হাতে হাত চোখে চোখ ওই পর্যন্তই? এটা হলো প্রশ্ন নম্বর ২। সম্পর্ক কতটা ঘনিষ্ঠ ছিল? এ প্রশ্নের জবাব হলো, ওই যতদূর পর্যন্ত গড়ালে একটা লোক ট্রাউজার খুলে লুঙ্গি পরতে পারে। বুড়ো মানুষ, আগে একটা স্ট্রোক ছিল, শরীরের উপরে মাত্রাতিরিক্ত ধকল সইতে পারেনি। সেক্স তো খুবই পরিশ্রম সাপেক্ষ ব্যাপার। সমস্ত ইন্দ্রিয় কেন্দ্রীভূত হয় একটি মাত্র অঙ্গে। রক্ত সঞ্চালন বেড়ে যায়, বুকের ধুকপুকানি বাড়ে, হৃদযন্ত্রের উপর অনেক বাড়তি চাপ পড়ে। বেচারা হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ করে দিল। প্রশ্ন নম্বর ৩। তাহলে কি এটা হত্যাকাণ্ড নয়? এত সহজেই নিঃসংশয় হওয়া চলে না, কারণ ডাক্তারের কাছে ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি। লাশের তো ময়নাতদন্ত করা দরকার। করুক, ময়নাতদন্ত করুক। ছেলেরা সায় দিল, আমাদের পিতাকে যে হত্যা করেছে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। মুখে বলল, আড়ালে বলল, বুড়োকে ভীমরতি ধরেছিল, এখন মজা বুঝুক। মেথর টেথরে লাশ কাটা ছেঁড়া না করলে বুড়ো স্বর্গে গিয়েও শান্তি পাবে না যে। ময়নাতদন্ত হোক। এই অবসরে ওই মাগিটাকে একটু থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ হলো। তাও হলো। এসব কিছু জানে, যতটুকু জানে না কল্পনা দিয়ে সেই ফাঁক ফোকর ভরাট করে নেয়। যেমন করে কল্পনা দিয়ে সব প্রশ্নের জবাব তৈরি করে ফেললেন এই সাংবাদিকেরা। আর ছিল সুচি। খুকুয়াপুর বিপদে সেও তো তার পাশে গিয়ে দাঁড়াতে চেয়েছিল প্রথম প্রথম। তার কাছেই খুকু আনুপূর্বিক বর্ণনা করেছিল ঘটনায় তার ভাষ্য। সুচির কাছ থেকে সেসব জেনে নিয়েছে কিন্তু একজন বাবা হিসেবে কেও কর্তব্য সচেতন হয়ে উঠতে হলো। বলল, সুচিমা, এদিকে এসো, খুকুর বাসায় যাওয়াটা বন্ধ করে দাও, ওকেও আর এ বাসায় আসতে দিও না। সে কি বলছো বাবা? আমি নিজে না হয় ও বাসায় না গেলাম, কিন্তু উনি এলে আমি কিভাবে বলবো যে আপনি ঢুকতে পারবেন না, আপনি আর আসবেন না? সে তোমাকে বলতে হবে না, তোমার মা বলবেন। না, মাও বলবে না। সুচি প্রতিবাদে মুখর হয়ে উঠেছিল। তার সমস্ত মুখমণ্ডল রাঙা হয়ে উঠেছিল এবং তার রুমে
দাঁড়ানো মেয়েকে ময়ের তখন খুব সুন্দর লেগেছিল, কিন্তু ম তো একজন বাবা। সম্পর্ক মানে একটা ফাঁদ। বাবা হতে হলে কতগুলো সীমানার ভেতরে তো নিজেকে আটকে ফেলতে হয়ই। কতগুলো অমঙ্গল আশঙ্কা তাকে ভয়ানক কর্তব্যপরায়ণ আর নিষ্ঠুর করে তোলে। ম বলল, সাবিহা, সূচিকে ওর বড় খালার বাসায় রেখে এসো। ময়ের কি তখন খুব খারাপ লাগেনি? লেগেছিল। খুকুর জন্য তার খারাপ লেগেছিল। মেয়েটিকে তো সে পছন্দই করত, কিন্তু তার পাশে এসে দাঁড়ায়নি ম। দাঁড়ানো যেত, সবটুকু সাধ্য নিয়ে তথ্য সন্ত্রাসের মুখোমুখি দাঁড়ানোর চেষ্টা করা যেত, কিন্তু ম তা করেনি। এই জায়গাটায় নিজের ব্যর্থতা ঢাকার জন্য একটা অজুহাত খুঁজতে হলো মকে। সে নিজের দায় এড়িয়ে অভিযোগের তর্জনী তুলে ধরল সাবিহার দিকে। আমি পারিনি, কারণ আমি পারলে এ ব্যর্থতা বলে গণ্য হতো সাবিহার কাছে। কি ব্যাপার, তোমাকে এত টেন্সড দেখাচ্ছে কেন? ওদের বাড়ির মেয়ে ফেঁসেছে, মনে হচ্ছে তুমি নিজে ফেঁসে গেছ। তো তোমারও তো ফেঁসে যাওয়াই উচিত। বইপত্র আদান প্রদানের ঘটনা তো তোমার সঙ্গেও কম হয়নি। তোমার দেওয়া বইগুলো পুলিশ সিজ করছে না কেন? সাংবাদিকেরা পাচ্ছে না কেন? যে মেয়েকে চরিত্রহীন বলছে ওরা, তার সঙ্গে কেবল একটা বুড়ো হাবড়ার সম্পর্ক কল্পনা করে কি সুখ। আরও একটা নাগর জোটানো ওদের জন্য অপরিহার্য। সব আমার কপাল, কাকে নিয়ে সংসার করছি। এরপর আর পৌরষ দেখানো চলে না। স্ত্রীর পদতলে মাথা খুঁড়ে বলতে হয়, তোমার কাছে হার মানি আজ শেষে। আমার বিজয় কেতন লুটায় তোমার পদপ্রান্তে এসে। থানা থেকে ফিরে এলো খুকু। পোস্টমর্টেম রিপোর্টে মৃত্যুকে স্বাভাবিক হৃদরোগ বলা হয়েছে। তবে আর কি, খুকু এলোমেলো হয়ে গেল, তছনছ হয়ে গেল। সাবিহা ঘুরে এলো 3 তলার ফ্ল্যাট থেকে। বলল, জানো থানাওয়ালারা কি বলেছে? খুকু কি সব বলছে? কি সব? বলছে আমি যে ভার্জিন সেটা ওদের দেখাতে হবে নাকি? কেন আমি দেখাবো? থানাওয়ালারা কি ওর ভার্জিনিটি টেস্ট করে দেখতে চেয়েছিল? চাইতে পারে। ব্রিটেনে গমনোচ্ছু ভারতীয় মহিলাদের ক্ষেত্রেই তো ডাক্তার দিয়ে মেয়েদের কুমারিত্ব টেস্ট করার চেষ্টা করা হয়েছিল। অনেক বাদ প্রতিবাদ হলো না তা নিয়ে? সুসভ্য ব্রিটিশ যা পারে আমাদের পুলিশ তা করতে চাইবে, খুব স্বাভাবিক। অন্য কিছু করেছে কিনা কে জানে। জানো, খুকু কাঁপতে কাঁপতে বলেছিল, আমি এ যুগের সীতা। আগে একটা সতীত্বের পরীক্ষা দেব, অগ্নিকুণ্ড পার হয়ে যাব, তারপর ঢুকে যাব আমার মাতৃগর্ভে, মাটির ভেতরে। এ 3 তলায় আমার শ্বাস বন্ধ হয়ে আসছে, আমি আর পারছি না। মেয়েটা কেমন হয়ে গেল, মাঝে মধ্যে একা একা বেরিয়ে পড়ে ঘর থেকে। রাস্তার ফুটপাতে বসে পড়ে। রাস্তার ধারে বসলেই তার খুব ঘুম পায়, হাই ওঠে, সে শুয়ে পড়ে। ঘরে সে ঘুমোতে পারে না। সে হলো সীতা, মাটি ফুঁড়ে বেরিয়েছে, যাকে সতীত্বের পরীক্ষা দিতে হচ্ছে সেই পুরাণের কাল থেকে। মাটি হলো তার জননী, সে ঘুমোতে ভালোবাসে মাটির কোলে। মাঝে মধ্যে পথচারীরা তাকে ঘিরে ধরে, আর সে অন্য অনেক অপ্রকৃতিস্থের মতোই আবৃত্তি করতে থাকে ইংরেজি চরণ। লোকেরা গোল হয়ে শোনে, হাসে, হাততালি দেয়, তার জামা ধরে টানে। My tongue, every atom of my blood, formed from this soil. This year, born here of parents, of here from parents the same, and their parents the same. I now 37 years old in perfect health began, hoping to cease not till death. 3 তলা পেরুতে গিয়ে ময়ের মনে হলো, এই তো উদ্ধার। সামাজিক মানুষের বিধিবদ্ধ চিন্তাধারার বাইরে গিয়ে দাঁড়ানো, এভাবে চলে যাওয়া, যাকে আমরা বলি পাগলামি, তা তো আসলে ভেঙে ফেলা সামাজিকভাবে। গৃহীত মূল্যবোধের ফাঁদগুলো তা আসলে মুক্ত হওয়া, মুক্তি অর্জন করে নেওয়া। আহা, আমি যদি এভাবে ভেঙে ফেলতে পারতাম এই সমাজ স্বীকৃত মূল্যবোধের শৃঙ্খলগুলো, যদি বেরিয়ে যেতে পারতাম এই পতন পর্বের অপরিত্যাজ্য পথটুকু থেকে। আপনারা শুনছিলেন শ্রদ্ধেয় লেখক আনিসুল হক রচিত উপন্যাস ফাঁদের 4র্থ পর্ব।
খুব শীঘ্রই উপন্যাসটির অন্তিম পর্ব উপস্থাপন করার আশা ব্যক্ত করে ও আপনাদের সার্বিক মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।